আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণতন্ত্রের পথে দীর্ঘ আন্দোলন। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আছেন আমাদের দেশের জাতীয় সম্পদ, আমাদের সকলের গর্ব, বর্তমানে যে কয়জন বুদ্ধিজীবী, হাতে গোনা বুদ্ধিজীবী আল্লাহর মহান ইচ্ছায় এখন আমাদের মাঝে আছেন, তাদের মধ্যে অন্যতম প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। আরও রয়েছেন আমাদের সাথে প্রফেসর আব্দুল লতিফ মাসুম, শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাদের দুজনকেই এনটিভি স্টুডিওতে একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আপনাদেরকে আমাদের এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা পরবর্তী 55 মিনিট আমরা স্যার আমাদের এই বাংলাদেশে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে পারি নাই। এই বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য শুনব। প্রথমে আমি স্যার আপনাকে দিয়েই শুরু করি। স্যার, 1958 সাল স্যার, এই সময় আমাদের যে গণপরিষদ ছিল স্যার, 58 সালের কথা বলছি স্যার, 58 আর কি, 58 সাল না, 58-এর কথা বলছি স্যার। 58-এ আমাদের শাহেদ আলী, যিনি ছিলেন, পাকিস্তান আমলের কথা বলছি স্যার, একটু শাহেদ আলী ডেপুটি স্পিকারকে আমরা পেপার ওয়েট তার মাথা ছুঁড়ে মেরেছিলাম এবং উনি নিহত হয়েছিলেন। এবং তার সূত্র ধরেই ইস্কান্দার আলী মির্জা তখন জরুরি অবস্থা জারি করেছিলেন এবং তারপরে আমরা আইয়ুব খানকে দেখি মার্শাল্লাহ দেয় স্যার। তো এই যে এরপরে কিন্তু স্যার আমরা আন্দোলনের থেকে পিছু হয়নি স্যার। ওই সময় আমরা দেখছি যে 62 সালে আমাদের আন্দোলন, শিক্ষা আন্দোলন, 66 সালে আমরা আন্দোলন করেছি, 6 দফা আন্দোলন করেছি এবং 69 এসে গণ অভ্যুত্থান করেছি আমরা। এই যে গণ অভ্যুত্থান এবং এই যে 24-এর গণ অভ্যুত্থানের ভিতরে একটা মিল আমরা লক্ষ্য করি। সেজন্য স্যার আপনার কাছে এই 69 সালের গণ অভ্যুত্থানের বিষয়টি একটু জানতে চাই স্যার। না, তার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে 1958 সালের প্রথম দিকে পূর্ব পাকিস্তান লেজিসলেটিভ কাউন্সিলের ডেপুটি স্পিকার জনাব শাহেদ আলী, জি স্যার, সেখানে দুটো পার্টির মধ্যে দ্বন্দ্ব সংঘাতের ফলে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে কেএসপি, কৃষক শ্রমিক পার্টি, এই সংঘাতের ফলে একটা উত্তেজনাপূর্ণ অবস্থানের সৃষ্টি হয় এবং সেখানে সেদিন সভাপতিত্ব করছিলেন শাহেদ আলী সাহেব। তারকে লক্ষ্য করে আপনি যেটা বললেন, স্পিকারকে আমরা পাগল ঘোষণা করেছিলাম, পেপার ওয়েট এবং ইত্যাদি নিক্ষেপ করা হলো এবং তিনি গুরুতর আহত হলেন। বিশেষ করে তিনি মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হলেন এবং মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হওয়ার পর কলকাতা থেকে ব্রেইন স্পেশালিস্ট আর.এন. চ্যাটার্জিকে নিয়ে আসা হলো তার চিকিৎসার জন্য, কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি 3 দিন পর ইন্তেকাল করেন। এইটা ছিল আমাদের দেশের আপনার সংসদীয় ইতিহাসে অত্যন্ত নেক্কারজনক একটা ঘটনা এবং এই ঘটনাকে পুঁজি করে আরও অন্যান্য ঘটনাকে পুঁজি করে সেই সময় 58 সালের 7 অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা দেশে সামরিক আইন জারি করেন। আপনি যে জরুরি অবস্থার কথা বলেছেন সেটা নয়, তিনি সামরিক আইনই জারি করেছিলেন এবং এর মাত্র 20 দিন পর 27 অক্টোবর তদানীন্তন সেনাপ্রধান ফিল্ড মার্শাল, যিনি পরে ফিল্ড মার্শাল হয়েছেন, ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতা দখল করেন এবং আইয়ুব খানের ঘনিষ্ঠ কিছু জেনারেল তারা ইস্কান্দর মির্জার বাড়িতে গিয়ে তাকে ক্ষমতা ত্যাগ করে প্যাক আপ করে বিদেশে চলে যাওয়ার নির্দেশ দেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কে.এম. শেখ ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল আজম খান ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল বার্কি ছিলেন। এইসব আমার পুরনো জীবনের কাহিনী থেকে বলতেছি। তো তাকে প্রথম কোয়েটায় চালান করা হয়। সেখান থেকে তিনি তার স্ত্রী
নাহিদ মির্জা সহ লন্ডনে চলে যান। ইস্কান্দার মির্জার স্ত্রী নাহিদ মির্জা পাকিস্তানি নাগরিক ছিল না, সে ছিল ইরানি নাগরিক, সুন্দরী মহিলা। ইস্কান্দার মির্জা লন্ডনে গিয়ে জীবনযাপন করার জন্য একটা রেস্তোরাঁর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যু পর্যন্ত সেই কাজই করেন। আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করার পর নানা ধরনের সংস্কারের কথা বলতে শুরু করেন। তিনি ভূমি সংস্কারের কথা বললেন, শিক্ষার ক্ষেত্রে সংস্কারের কথা বললেন, এই রকম আইন কানুনের ক্ষেত্রে এবং বিশেষ করে আপনার সংবিধানের ক্ষেত্রে সংস্কারের কথা বললেন। এই সব কিছু বলে যেটা উনি করতে চেয়েছেন সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে ওনার ক্ষমতাকে পোক্ত করা। এবং এটা করতে গিয়ে 62 সালে তিনি যে সংবিধান দিলেন সেই সংবিধান ছিল মৌলিক গণতন্ত্রের সংবিধান। সেই গণতন্ত্রে আপনার সাধারণ নাগরিকদের ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার ছিল না, এবং একজন প্রেসিডেন্ট নির্বাচন করতেন 80,000 মৌলিক গণতন্ত্রী, যারা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি। পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে 40,000, পশ্চিম পাকিস্তানে 40,000। যাই হোক, সংবিধান হওয়ার পরে রাজনৈতিক কার্যকলাপ শুরু হলো। সরওয়ার্দী সাহেব বললেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে দলীয় রাজনীতি বাদ দিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং এর জন্য উনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট NDF নামে একটা সংস্থা গঠন করলেন। যাই হোক, সেখানে 9 নেতার বিবৃতি ইত্যাদি এই সমস্ত ঘটনা আছে। তারপরে এক পর্যায়ে আইয়ুব খান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেফতার করলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার হবনবিংয়ের জন্য। কিন্তু সেই ঘটনা হিতে বিপরীত হলো। এই ঘটনাকে অজুহাত করে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্র আন্দোলন, প্রতিবাদ আন্দোলন গড়ে উঠল এবং আইয়ুব খানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালো ছাত্ররা। আইয়ুব খানের ফটো যেসব দোকানে ছিল নওয়াবপুর রোডে বা অন্যান্য জায়গায়, সেগুলো ছাত্ররা বের করে এনে ভেঙে তছনছ করলো এবং বেশ আন্দোলন চলল। তারপরে কয়েকদিন পরে সেই আন্দোলন স্তীমিত হয়ে যায়। এরপরে আরও কয়েক মাস পরে আপনার শিক্ষা আন্দোলন হলো। আইয়ুব খান যে শিক্ষা সংস্কারের জন্য যে কর্মসূচি দিয়েছিলেন সেটা আপনার প্রফেসর শরীফের নেতৃত্বে, শরীফ ছিলেন আলিগড়ে আইয়ুব খানের প্রত্যক্ষ শিক্ষক, এবং এরপরে উনি পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষা সচিব ছিলেন। যাই হোক, ওই সংস্কার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ছাত্ররা প্রচণ্ডভাবে অশান্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এই আন্দোলন দমনের জন্য ইপিআরকে ডাকতে হয়, তারপরে কারফিউ জারি করতে হয়। এটা বিশাল অভ্যুত্থান তখন কিন্তু হয়ে গেছে। জি স্যার, স্যার আমরা গণ অভ্যুত্থানে চলে যাই স্যার। যাই হোক, আমি কথা শেষ করে আসছি। এই 62-র একটা অভ্যুত্থান হলো। জি স্যার। 62-র অভ্যুত্থানে আইয়ুব খানের গদি একটু নড়াচড়া করলো, কিন্তু আইয়ুব খানকে নামানো গেল না ক্ষমতা থেকে। তারপরে বহু চড়াই উতরাইয়ের মধ্যে এই কাহিনী বর্ণনা করতে গেলে অনেক সময় দরকার, আপনার স্ক্রিনে সেই সময় দেওয়ার সুযোগ নাই। 1969 সালে এসে একটা গণ অভ্যুত্থান হলো, এবং সেই গণ অভ্যুত্থান প্রথম শুরু হয়েছিল পশ্চিম পাকিস্তানে, তারপর সেটা শুরু হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে 11 দফার একটা কর্মসূচি দিল, এবং সেই কর্মসূচির ভিত্তিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রবল আন্দোলন গড়ে উঠল। প্রথম শহীদ আসাদুজ্জামান শহীদ হওয়ার পর এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, এবং মানুষ তার মৃত্যুতে প্রচণ্ড শোকগ্রস্ত হলো। যাই হোক, তারপরে হচ্ছে আপনার নওয়াবপুর স্কুলের ছাত্র সে নিহত হলো, এবং আরও অনেক মানুষ নিহত হয়েছে, কারফিউ হয়েছে, গুলিবর্ষণ হয়েছে, অনেক কিছু হয়েছে। রাজশাহীর অধ্যাপক শামসুজ্জোহা নিহত হলেন। তারপরে আন্দোলন আবারও দাবানলের মতো ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত আইয়ুব খান চিন্তা করলেন যে তার পক্ষে আর দেশের শাসন চালিয়ে যাওয়া সম্ভব না। তিনি ভাষণ দিয়ে বললেন, আই ক্যানট প্রিসাইড ওভার দি ডিস্ট্রাকশন অফ মাই কান্ট্রি, এটা তিনি বললেন। এবং এই সময় আরেকটা ঘটনা আছে, শেখ মুজিবুর রহমান তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী, তার মুক্তির দাবিতেও আন্দোলন প্রচণ্ড আকার ধারণ করলো। শেষ পর্যন্ত আইয়ুব খান বাধ্য হলেন শেখ মুজিবকে মুক্তি দিতে। সেটা হচ্ছে 22 জানুয়ারি 1969 সাল, এবং সেখান থেকে মুক্ত হওয়ার পর পরের দিন
শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বিশাল ভাষণ দিলেন এবং তিনি গোলটেবিল বৈঠকে যোগদানের জন্য অনুমতি চাইলেন। যাই হোক, সেই সময় গোলটেবিল বৈঠক সেভাবে সফল হয়নি, ব্যর্থ হয়ে যায় এবং ব্যর্থ হয়ে যাওয়ার ফলে তখন আইয়ুব খান চিন্তা করলেন যে তার পক্ষে আর শাসন চালিয়ে যাওয়া সম্ভব না এবং সেই জন্য তিনি এহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় নিলেন। এহিয়া খান সমগ্র দেশে 24 মার্চ সামরিক আইন জারি করলেন এবং সামরিক আইন জারি করার পর সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো স্থগিত হয়ে গেল এবং কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড চলল না। এবং দেখা গেল এত বিশাল অভ্যুত্থানের পরেও সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, তারপরে সামরিক শাসনের লোক দ্বারা দেশ শাসনের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু নতুন একজন সামরিক শাসক আসার পরে দেখা গেল আর কোনো আন্দোলন হচ্ছে না। এর নেপথ্য কাহিনী হচ্ছে যে সেই সময় মার্কিন রাষ্ট্রদূত তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, শেখ মুজিবুর রহমান বলেন, ভুট্টো বলেন, মওলানা ভাসানী বলেন, প্রত্যেকের সঙ্গে কথা বলে যে এহিয়ার মার্শাল্লার বিরুদ্ধে যাতে কোনো রকম তারা প্রতিবাদ না করেন এবং এটাকে সময় দেন তারা গণতন্ত্র আসার জন্য, সেইটার ফলে সেই আন্দোলন আপনার ওই জায়গাতে স্থগিত হয়ে যায়। এই লম্বা ইতিহাস আমাদেরকে অনেক সময় লাগবে স্যার। আমরা এখন একটু স্যার প্রফেসর আব্দুল লতিফ স্যার আপনার কাছে আসছি যে 69-এর যে গণঅভ্যুত্থান হলো, তারপরে এহিয়া আসলেন, 70-এর নির্বাচন দিলেন, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধ হলো, 71-এর স্বাধীনতা যুদ্ধর পরে, স্বাধীনতার পরে আমাদের প্রথম যে জাতীয় সংসদ নির্বাচন 1973 সালে হলো। সেই নির্বাচনে আমরা দেখলাম যে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের যে আওয়ামী লীগ, তারা নির্বাচনে 293টা সিট পেলেন এবং জাসদ একটি সিট পেয়েছিলেন এবং জাতীয় লীগ একটা সিট পেয়েছিলেন, স্বতন্ত্র 4-5টা সিট পেয়েছিলেন। তো এই যে বিশাল বিজয়, কিংবা এই বিজয়টা কি তাকে বাকশাল করবার জন্য উদ্বুদ্ধ করেছিল? কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানী, আপনার কাছে এটা জানতে চাই। আপনি ইতিমধ্যেই জানলেন, প্রফেসর মাহবুবুল্লাহ বললেন। আপনাকে মনে করে দিই, প্রফেসর মাহবুবুল্লাহ তিনি নিজেরটা তো নিজে বলবেন না, তিনি ছিলেন 69-এর গণ আন্দোলনের অন্যতম অগ্রনায়ক এবং ঘটনাগুলো প্রত্যক্ষদর্শী, তিনি ইনসাইডার। সেখানে আমার অবজারভেশনটা হলো যে গণ আন্দোলন করে আরেকটি গণ সরকার গঠন করার কথা, নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বের মাধ্যমে সরকারটি গঠন করার কথা, রাউন্ড টেবল কনফারেন্স হলো মানে ওই 69 সালে নবাবজাদা নসরুল্লাহ খান ডিএসি ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির চেয়ারম্যান ছিলেন। কিন্তু সেখানে এটা একটা বড় রহস্যের কথা, বড় প্রশ্নের কথা, মানে ডক্টর কামাল হোসেন সে ঘটনা বিব্রত করেছেন তার দ্য কোয়েস্ট ফর অটোনমি গ্রন্থে। সেখানে রাজনৈতিক দলগুলো যদি কনসেনসাসে পৌঁছতে পারতো, ঐক্যমত্যে পৌঁছতে পারতো, সেখানে মার্শাল্লাহ পরিবর্তে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই এখন যেমন ইন্টারিম গভর্নমেন্ট, সেটা হতে পারতো, কিন্তু হলো না 6 দফার কারণে, হলো না ওই প্রাসাদ ষড়যন্ত্রের কারণে, হলো না ওই মার্কিন রাষ্ট্রদূতের মতো বাহিরের হস্তক্ষেপের কারণে। যাই হোক, আমরা গণতন্ত্র না পেয়ে অবশেষে পাকিস্তানি হানাদারদের এই অরাজনৈতিক বা সামরিকতন্ত্রের মোকাবেলা করতে হলো এবং শেষে কথা সংক্ষেপ করে নিয়ে আসি 1973 সালের মানে গণতান্ত্রিক অবস্থানে, মানে স্বাধীনতার পরে যে আমাদের প্রথম নির্বাচন। শুনলে অবাক হবেন যে আমার কাছে খুব প্রশ্নবিদ্ধ এই বিষয়টি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি দাবি করেন যে তিনি 23 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন পাকিস্তানে, অথচ তিনি যখন ক্ষমতাসীন হলেন তখন তার মুখে এবং বুকে পার্থক্য। মুখে গণতন্ত্রের কথা বলেছেন 23 বছর, কিন্তু যখন প্র্যাকটিসে এসছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিসের কথা আমরা বলি না, যখন তিনি প্র্যাকটিসে আসছেন তখন দেখা গেল শুধুমাত্র তার মুখেই গণতন্ত্র, বুকে গণতন্ত্র নেই। তিনি কিভাবে বললেন? আমিত্বের সাথে বলেন, আমি বললাম গাড়ির চাকা ঘুরবে না, ঘুরল না। তিনি পার্লামেন্টে ঘোষণা দিলেন যে কোথায় সিরাজ শিকদার। তিনি অবশেষে আপনারা জানেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন, প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট করলেন এবং অবশেষে বাকশাল ঘোষণা করলেন, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। অর্থাৎ আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি সেই সংগ্রাম 73 সালের নির্বাচনের মাধ্যমে, 73 সালের নির্বাচন ফলস, ফ্যাব্রিকেটেড ছিল, সেখানে কোনো বিরোধী দলীয় নেতাকে নির্বাচিত হতে দেওয়া হয় নাই এবং আপনারা নানা ধরনের ঘটনা, অনেক সময় লাগবে। মেজর জলিলের পরিবর্তে হরনাথ বাইনকে মানে এমপি করা হয়, খন্দকার মোস্তাকের পরিবর্তে হেলিকপ্টার যোগে তার
ব্যালট পেপারে এনে ঢাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরকম অসংখ্য ঘটনা, মানে ডাক্তার আজহারুদ্দিনের যে মেজর হাফিজের বাবা, ওনাকে হাইজ্যাক করা হয় সকালে যাতে উনি নমিনেশন পেপার সাবমিট না করতে পারেন। এই প্র্যাকটিসটা যদি তিনি না করতেন, আমার মনে হয় যে সত্যিকার গণতন্ত্রে যদি বহাল থাকতেন, যেমন জওহরলাল নেহরু ছিলেন, যেমন ভারতের বা পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেরকম জাতির পিতা বা তারা যেমন সহ্য ধৈর্য এবং সমঝোতার মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করেন, সেই গণতন্ত্রের ইনার ডেমোক্রেসি, বুকে তার গণতন্ত্র ছিল না বলেই আমাদের এই বিপর্যয় হয়। এরপরে তো সামরিকতন্ত্র এসছে, অবাক হওয়ার মতো কাণ্ড। সামরিকতন্ত্র মানেই মনে করি আমরা গণতন্ত্র বিরোধী একটি শক্তি, কিন্তু মানে আবার সেই বলি আমরা ওইখানে যাব স্যার, নির্বাচনের সিদ্ধ ঘটনার মতো জিয়াউর রহমান। জি স্যার, সামরিকতন্ত্রে আমরা যাব স্যার, সামরিকতন্ত্রে একটু যাব স্যার। আমরা ওইখান থেকে আসি স্যার, বাকশাল থেকে, যে এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। তো উনি যখন বাকশাল তৈরি করলেন, এটা একটা রিয়াকশন ছিল। সেই রিয়াকশনে আমরা দেখলাম, খুব দুঃখজনক স্যার, 1975 সাল খুবই দুঃখজনক যে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলো। এই ঘটনাটা কাম্য ছিল না, কিন্তু ঘটেছে সেটা। এবং যখন এই ঘটনা ঘটলো, যারা এই ঘটনা ঘটালো তাদের থেকেই সকালবেলায় শোনা গেল খন্দকার মোস্তাক মানে নাম। এবং 12 ঘন্টার মধ্যেই, মানে বাংলা পৃথিবীর ইতিহাসে এত তাড়াতাড়ি একটা ক্যাবিনেট গঠন হয়, 12 ঘন্টার মধ্যে 25 সদস্যের একটা ক্যাবিনেট গঠন হলো স্যার। সেই ক্যাবিনেটে যারা ছিলেন তাদের দু একজনের নাম বলি আমি স্যার। মোহাম্মদুল্লাহ, যিনি রাষ্ট্রপতি ছিলেন, আবু সাইদ চৌধুরী, উনিও রাষ্ট্রপতি ছিলেন, এম ইউসুফ আলী, ফণীভূষণ মজুমদার, সব নাম বলার দরকার নাই স্যার, সোহরাব হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, জি স্যার, মনোরঞ্জন ধর, কীর্তিশচন্দ্র, এরা সকলেই ওখানে ছিলেন। এবং এরা সবাই আওয়ামী লীগের ফাউন্ডার স্যার। এরা সবাই মিলে এই দুগুলো। তাহলে কি স্যার আমরা এটা মনে করি কি না যে এটা আওয়ামী লীগেরই একটা প্ল্যানিং, এবং তারা শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য সেনাবাহিনীর কিছু সদস্যকে তারা ব্যবহার করেছে স্যার? এই বিষয়ে আপনাকে জানতে চাই। দেখুন, 75-এর ওই 15ই আগস্টের অভ্যুত্থান সম্পর্কে আজকে এত বছর পরে মূল্যায়ন করতে গেলে যেই প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে, শেখ মুজিবুর রহমান সমস্ত বাদ বিচারের মাথা খেয়ে দেশে একদলীয় শাসন প্রবর্তন করেন, এবং এই একদলীয় শাসনের সময় মাত্র 4টি সরকারি সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হয়। সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, এমনকি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তার পরিবর্তে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে একটা দল গঠন করা হয়। সেই সময় সারা দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, এবং মানুষ একটা, যেটাকে বলে একেবারে দম ফাটা একটা অবস্থার মধ্যে ছিল। সেই অবস্থায় 75-এর 15ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখলাম রাজপথে এর কোনো প্রতিবাদ হলো না। শেখ মুজিব সপরিবারে নিহত হলেন, তার আত্মীয় স্বজনরাও নিহত হলো, তারপরও সামান্যতম প্রতিবাদ আমরা দেখলাম না। তার মানে জনগণ এটাকে গ্রহণ করেছিল, এইটা একটা দিক। আর দ্বিতীয়ত, সেই অভ্যুত্থানের পেছনে একটা বড় কারণ কাজ করেছিল, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে 25 বছর মেয়াদী চুক্তি করে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের শৃঙ্খলে আবদ্ধ, এবং বাংলাদেশের স্বাধীনতা এত রক্ত দেওয়ার পর, এত শহীদের রক্ত যাওয়ার পর, এত আত্মত্যাগের পর সত্যিকার অর্থে আমাদের পূর্ণ স্বাধীনতা হলো না, আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ রয়ে গেল। এই যে অবদমিত জাতীয় আকাঙ্ক্ষা, এই যে অবদমিত গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই যে মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে এই যে চরম বিশ্বাসঘাতকতা, এটার ফলেই কিন্তু 75 সালে যারা অভ্যুত্থান করেছিল তারা অভ্যুত্থানটা সফল করতে সক্ষম হয়েছিল, এবং তারা কৌশল নিয়েছিল তাদের নেতা হবে এমন একজন যে আওয়ামী লীগেরই, যাতে মানুষ এটাকে অন্য কোনো ধরনের ষড়যন্ত্র বলে চিন্তা করতে না পারে। সেই অভ্যুত্থান সফল হয়েছিল। আজকে অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে বলতে হয়, যারা সেদিন জাতিকে একটা অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করেছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। তাদের কেউ কেউ এখনো জীবিত আছে।
তবে হয়তো জাতি অত্যন্ত নীরবে নিভৃতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ইতিহাস একদিন সেই জিনিসটা আমাদেরকে হয়তো জানিয়ে দেবে। যাই হোক, এর কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যেই যখন নভেম্বর মাস আসলো, তখন আরেকটা অভ্যুত্থান হয়। সেটা হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে, এবং সেই অভ্যুত্থান সফল হতে পারেনি। কারণ জনগণ সন্দেহ করেছিল যে এই অভ্যুত্থান ভারতীয় সমর্থনে হয়েছে। সত্য মিথ্যা দূরের কথা, খালেদ মোশাররফ ভারতের সঙ্গে কোনো সহযোগিতা করেছিলেন বা তাদের সঙ্গে যোগসাজশ করেছিলেন, সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। কিন্তু ঘটনা হলো জনগণের দৃষ্টিতে, জনগণের পারসেপশনে না, ওনার স্যার ভাই যিনি রাশেদ মোশাররফ বলছি, এবং তিনি হলেন, ঘটনাটা ভালো কথা মনে করিয়েছেন। এই যে শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে একটা মিছিল বেরিয়েছিল এবং এটা অর্গানাইজ করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং মূল অর্গানাইজার ছিল মুজাহিদুল ইসলাম সেলিম। সেই মিছিলে তার মাও যোগদান করেছিলেন, তার ভাইও যোগদান করেছিলেন, রাশেদ মোশাররফ। এবং আমার মনে আছে, আমি সেই সময় বাংলাদেশ টাইমসের সম্পাদক এনায়েতুল্লাহ খানের রুমে বসেছিলাম। খবর আসলো যে খালেদ মোশাররফের মা এবং ভাই এই মিছিলে যোগ দিয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে খালেদ মোশাররফকে ফোন করলেন বঙ্গভবনে, যে খালেদ, তোমার ভাই এবং মা তারা তো এই মিছিলে অংশগ্রহণ করেছে, তার মানে তুমি চিহ্নিত হয়ে গেলে আওয়ামী বাকশালীদের একজন হিসেবে। তখন নাকি খালেদ মোশাররফ বলেছিলেন, আমার সর্বনাশ করলো, আমাকে তারা খুন করে ফেললো, তখন কি করা যায়? তখন এনায়েতুল্লাহ খান সাজেশন দিয়েছিলেন যে তুমি সংসদটা ভেঙে দাও, আওয়ামী বাকশালী যে সংসদ সেটা ভেঙে দাও। সেটা ভেঙে দেওয়া হয়েছিল, কারণ যে প্রেসিডেন্টকে নিয়ে এসেছিলেন, মানে আপনার সুপ্রিম কোর্টের বিচারপতি সায়েম, তিনি কিন্তু তার প্রথম ভাষণেই সংসদ ভেঙে দেন। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয় নাই। সিপাহী জনতার অভ্যুত্থানের ফলে শেষ পর্যন্ত জিয়াউর রহমান, যাকে বন্দী করা হয়েছিল ষড়যন্ত্রমূলকভাবে, তিনি রাজনীতির পাদপ্রদীপের নিচে এসে অবস্থান নিলেন এবং সেই থেকে তিনি দেশের একজন অবিসংবাদিত নেতা হিসেবে উপস্থিত হলেন। জনগণ তার প্রতি অত্যন্ত, যেটাকে বলে, তার প্রতি তাদের প্রগাঢ় সমর্থন জানিয়েছিল এবং তাকে তারা ভালোবাসত। তো এই জিয়াউর রহমান, যিনি একজন সামরিক শাসক ছিলেন, এখানে বড় কাহিনী ছোট করার জন্য যেটা বলতে হয়, সামরিক শাসক হয়েও তিনি গণতন্ত্র ফেরত দেন, যেটা বিশ্বের ইতিহাসে অত্যন্ত, যেটাকে বলা হয় বিরল একটা ঘটনা। আমরা একটু স্যারের কাছে যাই, স্যারকে বলি। স্যার, আপনি স্যার বলেছেন যে 3 নভেম্বর এবং 7 নভেম্বর কুর মাধ্যমে জেনারেল জিয়া ক্ষমতায় আসলেন। জেনারেল জিয়া ক্ষমতায় এসে যেটা স্যার বললেন যে বহুদল গণতন্ত্র যে বাকশাল, যেটা ওটা উনি রহিত করেছিলেন এবং আপনার গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করেছিলেন সামরিক শাসক হওয়ার পরেও স্যার। এবং উনি স্যার একটা রেফারেন্ডাম করেছিলেন, 77-এ একটা রেফারেন্ডাম করেছিলেন স্যার। এবং 79 সালে উনি স্যার সংসদ নির্বাচন দিলেন। এই সংসদ নির্বাচনের যে রেজাল্ট আমরা দেখলাম স্যার, ওই সময় বিএনপি 207টা সিট পেয়েছিলেন বিএনপি, কিন্তু বিরোধী দলরাও সিট পেয়েছিলেন। সেখানে আমরা দেখছি স্যার আওয়ামী লীগ তখন 39টা সিট পেয়েছিলেন ওই নির্বাচনে। 39টা সিট পেয়েছিলেন। আসাদুজ্জামান খান, যিনি ওই আপনার ইসের মন্ত্রী ছিলেন, খন্দকার মোস্তাকের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, তিনি স্যার তখন আওয়ামী লীগের সভাপতি। মুসলিম লীগ এবং ডেমোক্রেটিক লীগ মিলে তারা স্যার 20টা সিট পেয়েছিলেন। জাসদ 8টা সিট পেয়েছিলেন স্যার। আওয়ামী লীগের মিজান গ্রুপ 2টা সিট পেয়েছিলেন, মুজাফফরনগর একটা পেয়েছিলেন, এবং অন্যান্য দল, গণফ্রন্ট 2টা, জাতীয় লীগ, সবাই এখানে সিট পেয়েছিলেন। তো এরপরে আমরা দেখলাম যে উনি শেখ হাসিনাকেও বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। শেখ হাসিনা আসার পরে উনি নিহত হন। এরপরে আমরা এরশাদ সাহেবের সামরিক শাসন দেখলাম
এবং 90-তে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা একটু স্যার দ্রুত যাচ্ছি, তো 90-তে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করলাম এরশাদের বিপক্ষে, এবং সেই আন্দোলনে এরশাদ পরাজিত হওয়ার পর আমরা 91 যে সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় গেলেন, কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে কমিটমেন্টটা ছিল সেটা তারা পূরণ করেনি স্যার। না করানোর পরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জামাত ঐক্যবদ্ধ হয়ে একটা টাইম লাইন দিয়েছিলেন যে এর মধ্যে যদি আপনারা না বিল আনেন তাহলে আমরা পদত্যাগ করব, এবং তারা পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করে আন্দোলন শুরু করেছিলেন, এবং আন্দোলনের মুখে বিএনপি নেত্রী পদত্যাগ করেছিলেন, এবং একটা নির্বাচন হয়েছিল 15ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের পর উনি তত্ত্বাবধায়ক সরকার আবার পুনরায় আসেন। আপনার স্যার রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে ওই সিদ্ধান্তটা ভুল ছিল কিনা, যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার যে দাবিটা সেটা তারা প্রথম দিকে গ্রহণ করে নাই? আপনি যথার্থভাবেই উল্লেখ করলেন যে জিয়াউর রহমানের বিষয়টি। প্রফেসর মাহবুবুল্লাহ বললেন যে আসলে এটা সমসাময়িক ইতিহাসে একটি বিরল ঘটনা যে একজন সামরিক শাসক গণতন্ত্রে প্রত্যাবর্তন করেন। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি সিভিলিয়ানাইজেশন প্রসেস, অর্থাৎ বেসামরিকীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শেষে আপনি যেহেতু 79-এর নির্বাচনের কথা উল্লেখ করেছেন, আমাকে বলতেই হয় যে 79-এর নির্বাচনটা সামরিক আইনের অধীনে হলেও অনেকটা গ্রহণযোগ্য ছিল। অনেকটা গ্রহণযোগ্য ছিল এই কারণে যে এখন যেমন বিএনপির একটি নিরঙ্কুশ অবস্থা আছে না, ঠিক ওই সময় জিয়াউর রহমানেরও জনপ্রিয়তার একটি নিরঙ্কুশ অবস্থান আছে। তিনি 397 সিটে 297 সিটে জিতে যাবার মতো অবস্থা তখন ছিল জিয়াউর রহমানের, কিন্তু তিনি ঔদার্য দেখিয়ে তিনি কনসেনসাস বিল্ড আপের জন্য তিনি বাম গভর্নর প্রফেসর মুজাফফর আহমদকে নির্বাচিত করিয়ে আনেন। তিনি কখনই কিন্তু নির্বাচিত জয়লাভ করেননি। এদিকে পিকিং বামধারার তোহা সাহেবকে নির্বাচিত করে নিয়ে আসেন। তিনি ইসলামী ভাবধারার মানে মাওলানা আব্দুর রহিমকে বরিশাল থেকে জিতিয়ে নিয়ে আসেন। খান সবুর খান 3 সিটে জয়লাভ করেন, মানে সালাউদ্দিন কাদের চৌধুরী 2 সিটে জয়লাভ করেন। এইভাবে সব মতের মানুষদেরকে একাত্রিত করে একটা ন্যাশনাল কনসেনসাস অথবা একটা জাতীয় ঐক্য করার তিনি চেষ্টা করেছিলেন। এই জন্য চিরকালই তিনি আমাদের কাছে নন্দিত থাকবেন। এবং আজকের সময়টায় আমার বারবার মনে পড়ে যে 79-এর যে নির্বাচনের যে অবস্থাটা ছিল বিএনপির জন্য সে একই অবস্থা, এবং বিএনপি সেই ঔদার্য সেই মহানুভবত্ব দেখাবে কিনা সেটাই প্রশ্ন। যাকে আপনি ওই শেষে যে কথাটা বললেন যে মানে কেয়ারটেকার সরকারটি করে, মানে নিশ্চয়ই খালেদা জিয়া বুদ্ধিমতির কাজ করেছিলেন না। প্রথমবার উনি মানেন নাই, কিন্তু আন্দোলন তাকে মানতে বাধ্য করেছে। এইভাবে বলা না বলে আমরা এইভাবে বলি যে পরিস্থিতির শিকারে তিনি বেনেছেন। কিন্তু সেখানে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিবেচনায় সেটি ওইভাবে না করে, যেমন 28 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আসবে 15ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আজও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এবং তিনি পথ দেখিয়েছেন কিভাবে লোকেরা, মানে বিরোধী লোকেরা বলে যে কিভাবে বোগাস নির্বাচন করতে হয়, সেই নির্বাচনটি উনি কমিটমেন্ট রেখেছিলেন। কিন্তু মানে মতভেদের বিষয়টা হলো এই যে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমি বলবো যে ওই ইলেকশন না দিয়ে তিনি যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স বা রেফারেন্ডামের মাধ্যমে করতেন তাহলে পরে এই বদনামটি তিনি এড়িয়ে যেতে পারতেন। এবং খুব সত্যিকার অর্থে একজন মহৎ মানুষ হিসাবে, সত্যিকার ন্যায়বান মানুষ হিসাবে তিনি 15 দিন পরে পদত্যাগ করেন। কিন্তু এই শেখ হাসিনা এরকম বোগাস নির্বাচন করে পদত্যাগ করেনি। যদিও শাসনতান্ত্রিক ওই যে কথা আপনি বললেন, সমস্ত বিরোধী দল পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পদত্যাগ করেছিল, সেই কারণে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মাধ্যমে তিনি এই নির্বাচনটি করেছিলেন, এটা সত্যতা। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে গোটা জাতির একটি কনসেনসাস তৈরি হয়েছিল যে জাতীয় নির্বাচন সমূহ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হবে। একটা 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের সর্বশেষ বিচারপতি যিনি থাকবেন তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন। এইভাবে একটা কনসেনসাস তৈরি করেছিল। এবং সর্বনাশটি ঘটিয়েছে শেখ হাসিনা, মানে তত্ত্বাবধায়ক সরকার এই যে বিধানটি তুলে দিয়ে
তিনি গোটা জাতির জন্য একটি ষড়যন্ত্র এবং একটি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী শাসনের পথ প্রশস্ত করেছিলেন। সেটি বাংলাদেশের এই বর্তমান সংকটের বড় একটি কারণ বলে আমরা মনে করতে পারি। স্যার, আমরা প্রফেসর মাহবুবুল্লাহ স্যারের কাছে ফেরত আসি। স্যার, 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসে এবং এবার স্যার মানে ভোটের মার্জিন অনেক বেশি ছিল, সিটও বেশি পেয়েছিলেন। ক্ষমতায় আসার পরে বিএনপি একটা কাজ করেছিলেন, সেটা হলো বিচারপতিদের বয়স বৃদ্ধি করেছিলেন এবং আওয়ামী লীগ বললেন যে একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার উদ্দেশ্যে এটা করা হয়েছে এবং তার কারণে তারা আন্দোলন শুরু করলেন। এই আন্দোলন এক পর্যায়ে স্যার লগি বৈঠার আন্দোলনে পরিণত হলো এবং আমরা দেখলাম যে বায়তুল মোকাররমের এইখানে স্যার প্রায় 15-16 জন রাজনৈতিক কর্মীকে সাপ যেভাবে পিটে হত্যা করা হয় সেই ঘটনা করা হলো এবং এর পরপরই আমরা দেখলাম সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং 1/11। স্যার, আপনার মূল্যায়ন শুনতে চাই। এর আগে একটু বলার দরকার, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন নিয়ে প্রফেসর আব্দুল লতিফ মাসুম যে কথাগুলি বলেছেন, সেটা বেগম খালেদা জিয়া সেই সময় বলেছিলেন, আমি সংবিধানের বাইরে এক পাও ফেলব না, এবং তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন। এবং সেই সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামী মিলে যে আন্দোলন করেছিল, 173 দিন হরতাল করেছিল, সারা দেশে একটা ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করেছিল। চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিয়েছিল। এর ফলে অর্থনীতির, দেশের সামগ্রিকভাবে বিশাল ক্ষতি হয়েছিল এবং সেই সময় সন্দেহ করা হয়েছিল যারা আন্দোলন করছে তারা বাংলাদেশকে একটা সরকারবিহীন অবস্থায় ফেলে দিতে চায় এবং সেটা বেগম খালেদা জিয়া মানেন নাই বলেই তিনি একটা দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিচার বিশ্লেষণ করে দেখলেন এবং আমাদের মতো কিছু লোকের পরামর্শে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকারের পথে যাওয়ার জন্য একটা পন্থা চিন্তা করলেন এবং সেটা হচ্ছে সেই পথে যেতে গেলেও তো একটা সংসদের মধ্য দিয়ে সাংবিধানিক সংশোধনী করেই কিন্তু সেটা করতে হবে। বিরোধী দল তখন পদত্যাগ করে ফেলছে এবং তিনি 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে তিনি জানতেন যে এই ধরনের নির্বাচন এত বাধার মুখে আওয়ামী লীগের এত মানে যেটাকে বলে তারা কারফিউ, গণ কারফিউ দিল, এগুলির মুখে একটা ভালো নির্বাচন করা খুব কঠিন। তারপরেও নির্বাচনটা হলো। হওয়ার পরে সেই সংসদকে টিকিয়ে না রেখে অল্প কয়েকদিনের মাথায় 30শে মের মধ্যে উনি যেটাকে বলে তত্ত্বাবধায়ক সরকারের যে বিল সেটা অনুমোদন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করলেন এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটা অনুষ্ঠিত হলো। সেই দিক থেকে বলতে গেলে জাতীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে যেটাকে বলে যে শেষ পর্যন্ত একটা আপোষে আসা, সমঝোতায় আসা, এইটা এই নীতিতে বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন। দ্যাট ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, এইটাতে বিশ্বাস করতেন বলেই তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা মেনে নিয়েছিলেন। দেশ ধ্বংস হয়ে যাক সেটা তিনি চান নাই। তারপরে 2001 সালের যে নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে করেছিল এবং সে তাদের ঐক্যফ্রন্টের মধ্যে 4 দলীয় জোটের মধ্যে জামাতে ইসলামী ছিল, জাতীয় পার্টির একটা অংশ ছিল এবং ইসলামী ঐক্য জোট ছিল। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেদিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়। তো এরপরে আপনি যে প্রশ্নটা তুললেন যে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী প্রধান কে হবেন, সেই জন্য বিচারপতিদের যে বয়স বাড়ানো, একটা কথা মোটেও আলোচনা হয় না। এবং আমাদের দেশের রাজনীতির অন্যতম দুর্বলতা হলো অনেক সময় অনেক সত্য এবং অনেক বিরাট ঘটনা এই নানান ধরনের কথার ডামাডোলের মধ্যে চাপা পড়ে যায়। বিচারপতিদের বয়স বাড়ানোর কথা দাবি করেছিলেন কিন্তু বিচারপতিরাই। জাস্টিস মাহমুদুল আমিনের মতো ব্যক্তি বেগম খালেদা জিয়ার সঙ্গে, যেটা সাধারণত প্রধান বিচারপতিরা এই কাজটা করেন না, তারপরেও উনি দেখা করে বললেন যে দেখুন আমাদের
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অবস্থা এমন হয়েছে যে যোগ্য বিচারপতির যথেষ্ট ঘাটতি সৃষ্টি হয়েছে, যে ঘাটতি আমরা আজকাল দেখছি এই বিচারপতিদের চেহারা দেখে। তো এখন সাময়িকভাবে সমস্যার সমাধান করতে হলে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সটা 2 বছর বাড়িয়ে দিতে হয়। বেগম খালেদা জিয়া জাস্টিস মাহমুদুল আমিনের এই কথা শুনলেন, শুনেই কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেননি। অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তটা নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিএনপি নেতৃত্ব এই বিষয়টা জনগণের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পারে নাই। আর না পারার ফলে যেটা হয়েছে যে এরা ক্ষমতা দখল করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে বিচারপতিদের বয়স বাড়িয়েছে। তারপর তো দুর্জনের ছলের অভাব নাই, আওয়ামী লীগেরও ছলের অভাব ছিল না। তারা বলল যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন জাস্টিস কে এম হাসান। তারা প্রশ্ন তুলল, কে এম হাসান তো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, তিনি তো বিএনপির নিয়োজিত রাষ্ট্রদূত ছিলেন। এইসব কথা বলে তার মতো একজন ভদ্র, নিরপেক্ষ, ন্যায়বান বিচারককে তারা এমনভাবে ব্যতিব্যস্ত করলো, এমনভাবে তাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিল যে সেদিনই তিনি পদত্যাগ করে মানে কি বলে তত্ত্বাবধায়কের প্রধান হতে অস্বীকার করলেন। এবং তার থেকেই বিরাট ক্রাইসিস সৃষ্টি হয়ে 111-এর মতো সংকট আমাদের উপর নেমে আসে। আমাদের আব্দুল লতিফ স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে কিভাবে 111 হলো এবং এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। এরপরে 2009 থেকে 2024 শেখ হাসিনা ক্ষমতায় এলেন এবং উনি যে কাজগুলো করলেন, প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার সেটাকে বাতিল করলেন, যদিও বন্দুকটা রেখেছিলেন বিচারপতি খায়রুল হকের উপর। এরপরে উনি দলীয়করণ করা শুরু করলেন, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ, আর্মি, পুলিশ, মিডিয়া সব স্থানে। এরপরে শুরু হলো লুটপাট এবং ব্যাংক ডাকাতি। এই যে ঘটনাগুলো যখন ঘটছিল প্রায় 16 বছর ধরে, তখন একটা গণ অভ্যুত্থান কিন্তু অবসম্ভাবী হয়ে পড়েছিল। গণ অভ্যুত্থান ছাড়া এই সমস্যার কোনো সমাধান ছিল না। সেই গণ অভ্যুত্থানটা আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনের মধ্যে, ছাত্রদের হাত ধরে আসলো এবং এই আন্দোলন করতে যে প্রায় 1400 ছেলে নিহত হয়েছেন, প্রায় 30,000 ছেলে আহত হয়েছেন। তো আপনি এই গণ আন্দোলনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন স্যার? গণ অভ্যুত্থান স্যার, আমরা দেখলাম যে এই যে 17 বছর ধরে আওয়ামী দুঃশাসন চলেছে, তার বড় একটি কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি নির্বাচন থেকে বাদ দিয়ে দেওয়া। একটি নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, গ্রহণযোগ্য হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, তাহলে পরে আওয়ামী লীগের মতো গণবিরোধী রাজনৈতিক দলের জিতে আসার কোনো সম্ভাবনাই থাকে না। শেখ হাসিনা যথার্থভাবে সেটি অনুধাবন করেছে যে গণভোটের মাধ্যমে মানুষের ইচ্ছার পক্ষে তাদের কোনো অবস্থান নেই। সুতরাং তাদেরকে কুশলী হতে হবে, তাদেরকে ওই যে ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় যেতে হবে। সেই স্ট্র্যাটেজি নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন সবটাই ছিল বানানো এর মেকানিজমের মাধ্যমে। প্রথমটা ছিল ভোটারবিহীন, দ্বিতীয়টা ছিল নিশ্চিত রাতের ভোট, তৃতীয়টা ছিল আমি দামি ইত্যাদির মাধ্যমে। অর্থাৎ রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বলতে যা বোঝায় সব কিছুই তিনি শেখ হাসিনা একেবারে নির্মূল করে দিয়েছিলেন। নির্বাচন ব্যবস্থাকে একেবারে নির্বাচনে পাঠিয়েছিলেন। একটি কথা এই হলো প্রথম কথাটি। দ্বিতীয় কথাটি হলো যে রাষ্ট্রকে মানে যারা আগ্রাসী শক্তি, এরকম ফেসিবাদের সরকার যারা নাজিবাদ ফেসিবাদ, তারা প্রতিটি ইনস্টিটিউশনকে রাজনৈতিকভাবে করায়ত্ত করে। যেমন ধরেন জুডিশিয়ারি, আপনারা দেখেছেন যে জুডিশিয়ারিতে প্রতিটি লোক কীরকম অদ্ভুত, মানে কীরকম তারা নির্লজ্জভাবে বলতে পারে যে শপথবদ্ধ রাজনীতিবিদ তারা খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় আদেশ দিয়েছে,
তারা তারেক জিয়ার কথা কোথাও প্রচারিত হতে পারবে না এরকম অন্যায় আদেশ দিয়েছে, এবং তারা অবশেষে শেখ হাসিনার মানে কথা মতো অনেক লোককে ফাঁসিতে ঝুলিয়েছে। অর্থাৎ বিচার বিভাগকে একেবারেই করায়ত্ত করেছে। বিচার বিভাগের সিনহা যখন একটু আধটু মুখ খুলতে শুরু করেছে তখন তাকে যেটিই বিদায় করেছে, অথচ তাকে দ্বারা খুব অন্যায় অপকর্ম সবই তারা করিয়েছে। এই ধরনের বিচার ব্যবস্থা। এরপরে আমলাতন্ত্রের প্রতিটি লোক মনে হয় যেন, প্রতিটি আমলা যখন কথা বলছে ওই আমলে, তখন মনে হইতো যেন যে আওয়ামী লীগের চেয়ে আরও আওয়ামী লীগার। তো তারা আমলাতন্ত্রকে এমনভাবে মানে করায়ত্ত করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইজি আজিজ বা মানে অন্যান্য অসংখ্য ন্যাকেট উদাহরণ রয়েছে। এই তারপরে রাষ্ট্রের যে 3টি অভিসম্ভাবী অর্গান, সেটা তো আপনারা দেখলেন যে আইনসভা কী অবস্থা হয়েছে, সেটি চুরমার করে দিয়েছে। সেটাকে আমরা প্রথমত বলছিলাম যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, দুর্বৃত্তরা ছিল। এই দুর্বৃত্তরা পরে আবার কমার্শিয়ালাইজেশন হয়েছে। শতকরা 70% আসন তারাই দখল করেছে। তাহলে পার্লামেন্ট শেষ, অর্থাৎ রাষ্ট্রের 3টি অর্গান, আইনসভা শেষ, দ্বিতীয়ত জুডিশিয়ারি শেষ, এবং তৃতীয়ত আমলাতন্ত্র বা মানে এক্সিকিউটিভ পার্মানেন্ট অংশ শেষ। এবং তারা কিভাবে দেশ শাসন করেছে, ক্যাবিনেট আমলাতন্ত্রের নির্বাহী অংশের যে পলিটিক্যাল অর্গান, সেটা তো বলার কথা না যে তারা কিভাবে দুঃশাসন করেছেন, দুঃশাসন করে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে তারা লোপাট করে দিয়েছেন, ব্যাংক খালি করে দিয়েছেন, উন্নয়নের নামে অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড তারা করেছেন, কিন্তু সেটি দুর্নীতিগ্রস্ত হয়েছে। অনেকেই বলে যে হ্যাঁ তো অনেক তো উন্নয়ন করেছে। তা আমরা বলি যে উন্নয়ন তো করেছে বটে, কিন্তু যে কোনো সরকার আসলেই তো উন্নয়ন হতো। যে আজকে যদি সেখানে খালেদা জিয়া থাকতো অথবা যে কোনো একটা সরকার থাকতো, উন্নয়ন হতোই। কিন্তু এই উন্নয়নগুলোকে তারা তাদের তলফি বাহক অর্থাৎ অর্থ সংগ্রহের, অর্থ দুর্নীতি করার জন্য একটি বড় ধরনের ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় নির্মম হলো যে মানুষের উপরে অত্যাচার নির্মমভাবে তারা 17 বছর বলবো এই কারণে যে ওই 111-এর অংশটি তাদেরই এক্সটেনশন ছিল। তারাই মূলে তারা ওই শেখ হাসিনাকে অ্যারেস্ট করলো। আসলে তারা মানে এটা ছিল লোক দেখানো অ্যারেস্ট, এবং তারা তাদেরকে পুনর্বাচন করার লক্ষ্যেই যে ওই যে নির্বাচনটি পরবর্তীকালে হয়েছিল। সুতরাং আমরা এই দুঃশাসন থেকে যদি ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এটি অর্জন করেছি, এবং সেই রক্তের প্রতি আমাদের ঋণ শোধ করতে হবে। আমরা বলতে পারি যে 75 যে ঘটনা ঘটেছিল শেখ মুজিবের কারণে, এবং এইখানে যে ঘটনা ঘটলো এটার জন্য শেখ হাসিনাই দায়ী ছিল। স্যার আমরা এরপরে দেখলাম আপনার কাছে আসি স্যার, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার গঠন করলাম ডক্টর ইউনূসকে প্রধান করে, এবং ডক্টর ইউনূস কিছু সংস্কারের কথা বললেন যে সংস্কার করতে হবে। উনি 7 সদস্যের কয়েকটা সমস্যার কমিশনও গঠন করলেন, এবং 7 সদস্যের একটা ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। উনি ওটার প্রধান স্যার, এবং আছে স্যার রিয়াজউদ্দিন আছেন। এখন স্যার আমাদের যে ইতিহাস, এই ইতিহাসে আমরা এই আলোচনার মাধ্যমে সমাধানের ইতিহাস আমাদের খুব খারাপ স্যার। আমরা দেখেছি 96 সালে কমনওয়েলথের স্যার লিনিয়ান এসেছিলেন, উনি 1 মাস বাংলাদেশে ছিলেন, কিন্তু আলোচনা সফল হয় নাই। আমরা দেখেছি স্যার মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের ম্যারাথন আলোচনা, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখন স্যার ঐক্যমত্য কমিশনের যেগুলো আমরা দেখছি, অনেকগুলো পয়েন্টে তারা একমত হয়েছেন, কিন্তু বেশ কিছু নোট অফ ডিসেন্টও আছে, কিন্তু এটাকে বাস্তবায়ন কিভাবে করা হবে এটা নিয়ে এখন সমস্যা দেখা গেছে। আজকে তারা বিক্ষোভ করছেন, 8টা দল বিক্ষোভ করছেন। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, যদি আমরা ঐক্যমত্যে পৌঁছতে না পারি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা কি হবে স্যার? দেখুন, 2024-এর জুলাই আগস্টের যে বিশাল গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রক্রিয়াটা শুরু হয়েছিল একটা ক্ষুদ্র সামান্য দাবিতে, সেটা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে। কিন্তু এইরকম একটা ছোট্ট দাবির আন্দোলন কিভাবে একটা ফ্যাসিবাদী সরকারের মূলোৎপাটন করতে পারে, সেটা নিশ্চয়ই আমাদেরকে বিস্মিত করে, এবং তাই হয়েছিল। একটা কথা আছে,
এ সিঙ্গেল স্পার্ক ক্যান লিড টু এ প্রেয়ারি ফায়ার। একটা স্ফুলিঙ্গ থেকে দাবানল সৃষ্টি হতে পারে। 2024-এর যে মহা গণ অভ্যুত্থান, এটাও ছিল একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে বিশাল দাবানলের সৃষ্টি, যেই দাবানলে শেখ হাসিনার সরকার পুড়ে ছারখার হয়ে গেল। এখন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এত জনরোষ, এত মানুষের বিক্ষোভ, ডান বাম মধ্য সব মতবাদের মানুষের বিক্ষোভ কেন এক সূত্রে গঠিত হলো? তার কারণটা হচ্ছে শেখ হাসিনার সরকার হেন অত্যাচার নাই, হেন অবিচার নাই, হেন অন্যায় নাই, হেন দুষ্কর্ম নাই, হেন চৌর্যবৃত্তি নাই, হেন তস্কর বৃত্তি নাই, যা শেখ হাসিনার সরকার করে নাই। এর মধ্যে আপনার মানুষকে আয়নাঘরে গুম করে রাখা, মানুষ গুম করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা, মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীদেরকে পর্যদস্ত করা, সব ধরনের অন্যায় অবিচার তারা করেছে। এবং আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের জন্য যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে ওএসডি করেছে, তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে, তাদেরকে পদোন্নতি দেয় নাই, নানাভাবে করেছে। সেই জন্য আমি বলি শেখ হাসিনার সরকার ছিল একটা নেক্সাস। সেই নেক্সাসটা হলো একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে আমলা, এবং অন্যদিকে হচ্ছে এই আপনার এই যেটাকে বলে অলিগার্ক, যে দুর্বৃত্ত ধনী তারা। আচ্ছা, এখন আপনি আজকে দেশে একটা যেটাকে বলা হয় খোলামেলা পরিবেশের সৃষ্টি হয়েছে, কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন জাতীয় ঐক্যমত্য নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় সবাই সব বিষয়ে একমত হতে পারছে না। যদি সবাই সব বিষয়ে একমত হতো তাইলে তার চাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারত না। তা আমি মনে করব যে আমাদের রাজনৈতিক নেতারা যে দলেরই হন, শেষ পর্যন্ত দেশের স্বার্থে তাদেরকে কিছু ছাড় দিয়ে হলেও ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যমতে পৌঁছতে হবে। এবং ঐক্যমতে যদি পৌঁছতে না পারেন তাইলে কিন্তু দেশের জন্য বড় একটা সংকটের সৃষ্টি হবে এবং এর থেকে নানানি। তবে আজকের যে সমস্যা সেটা কিন্তু আপনি যেটা বললেন, ওই মান্নান ভূঁইয়ার সঙ্গে আওয়ামী লীগের সেক্রেটারি কি জানি নাম বললেন, মির্জা জলিল, তারপরে আপনার এর আগে স্যার নিনিয়ানের যে আলোচনা, সেটার সঙ্গে এটা তুলনা হয় না। আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এই আকাঙ্ক্ষাকে কেউ অস্বীকার করতে পারবে না। এবং শেষ পর্যন্ত আমি নিশ্চিত এখানে বলে যাচ্ছি যে তাদেরকে একটা সমঝোতায় আসতে হবে, একটা ফর্মুলায় আসতে হবে, এবং এটার বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারেও তারা একমত হবে। আজকে সাজেস্ট করা হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন যে এইটার জন্য যেগুলো নাকি শেষ পর্যন্ত বিতর্কিত থেকে যাবে সেটা যেন সংসদে গিয়ে একটা গণভোটের মাধ্যমে সেটাকে অনুমোদন করা হয়। এবং সেই অনুমোদনটা হবে কিভাবে? যখন আগামী সংসদ নির্বাচন হবে সেই সময় মানুষ দুইটা ভোট দেবে, একটা হলো প্রার্থীর জন্য, দলের জন্য, আর একটা হলো এই সংস্কারের প্রশ্নে হ্যাঁ না বা একটা কিছু। তো ওইটা যদি হয় তাহলে সমস্যার একটা সমাধান হয়ে যায়। আমি মনে করি আপনার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এটা আমি তো মনে করি সুচিন্তিত পরামর্শ, এবং তারা নিজেরা পরামর্শটা দেন নাই, তারা বিশেষজ্ঞদের সঙ্গে, আইন বিশেষজ্ঞদের সঙ্গে, সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এটা করছেন। তারপরেও যেটা বলা হচ্ছে যে ঐক্যমত্য হয়ে গেলে একটা দলিলে স্বাক্ষর দিলে, জুলাই সনদে স্বাক্ষর দিলে শেষ পর্যন্ত দেশে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যে এটা ফ্যাসিবাদের পুনঃপ্রত্যাবর্তনের রোখার গ্যারান্টি নয়। এটার গ্যারান্টি হচ্ছে আপনাকে যেই অলিগার্করা, এস আলমের মতো অলিগার্করা হাসিনার ক্ষমতাকে ধারণ করেছিল, আজও যারা হাসিনাকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে, এদেরকে যদি চূর্ণ বিচূর্ণ করে না দিতে পারেন ততক্ষণে এই দেশে গণতন্ত্র যেটাকে বলে শঙ্কামুক্ত হবে না। এবং এটাও মনে রাখতে হবে গণতন্ত্র মধ্যবিত্তের তন্ত্র। যে দেশে মধ্যবিত্ত শক্তি প্রবল হয়
তারা সংঘবদ্ধ হয়, তাদের আকাঙ্ক্ষা সঠিকভাবে ব্যক্ত করতে পারে, সেখানে গণতন্ত্র হয়। কিন্তু তার উপরে যদি একটা অলিগার্কি, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, যারা দেশ থেকে টাকা পাচার করে, যারা টাকা পাচার করে দেশদ্রোহী ভূমিকা পালন করছে, আজকে তাদেরকে মানে চূড়ান্তভাবে দমিত না করতে পারলে গণতন্ত্রের পথ সুগম হবে না। এবং আমি মনে করব যে আমাদের যারা দেশের দায়িত্বে আছেন, যারা সংস্কার নিয়ে কাজ করছেন, তারা আমার এই যেটাকে বলে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির পরামর্শ শুনবেন। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে যাই স্যার, আমাদের 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে আপনি বলবেন যে স্যার যেটা বলছিলেন। স্যারের মানে কথাটা সম্প্রসারিত সেটাই বলেন। স্যারে বলি যে মানে আমরা রাষ্ট্রবিজ্ঞানে বলি যে বিশ্বাস সার্কেল অফ অলিগার্কি, অর্থাৎ মানে দুঃশাসনের দুষ্ট চক্র আমাদের দেশকে ওই 16 বছর 17 বছর শাসন করেছে, এবং সেই অলিগার্কি কিন্তু এখনও বর্তমান। স্যার একটি নাম উচ্চারণ করেছেন, এবং এই রকম আরও অলিগার্ক আছেন, এবং তারা আমরা বলি ন্যাশনাল বুর্জুয়াজি। স্যারের না না এটা ন্যাশনাল বুর্জুয়া নয়, মানে আমি সেটা বলছি তস্কর বুর্জুয়া, সেইটাই বলছি, লুম্পেন বুর্জুয়া। স্যার সেটাই লুম্পেন বুর্জুয়াজি। সাধারণত স্বাধীন দেশে ন্যাশনাল বুর্জুয়াজি ডেভেলপ করলে ভারতের মতো উন্নয়ন হয়, কিন্তু লুম্পেন বুর্জুয়াজি স্যার যথাযথভাবে মানে উল্লেখ করলেন যে লুম্পেন বুর্জুয়াজি এখনও কিন্তু আমাদের দেশে সক্রিয়। আপনি রাজনৈতিক পরিবর্তন যাই করেন না কেন, বিপ্লব যাই করেন না কেন, কিন্তু সেখানে একটি আমরা সবাই বুঝি এবং বলি যে বিপ্লবটি মানে এই গণ অভ্যুত্থানটি বিপ্লবে পরিণত হতে পারত যদি সেখানে সাংবিধানিক ধারা অতিক্রম না করে শহীদ মিনারে শপথ নিত, বা রাষ্ট্রপতির অবস্থানকে চুরমার করে দিয়ে একটি বিপ্লবী সরকার হতে পারত। সেটি যেহেতু হয়নি, সেটি দুঃখ করে লাভ নেই। এখন আমাদেরকে এই যার সেটা বলেছেন যে ঐক্যমত্যের পথে যেতে হবে। আজকে 7-8টি দল মানে জামায়াত ইসলামীর নেতৃত্বে একটা তারা আন্দোলন করছে। তারা দুটো বিষয় প্রাধান্য দিচ্ছে। একটি হলো যে মানে প্রক্রিয়া, অর্থাৎ জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্যার যথার্থভাবে উল্লেখ করলেন যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে একটা শাসনতন্ত্রের সংবিধান সংশোধন, এই ব্যাপারে তারা মোটামুটি একমত হয়েছে। বিএনপি কিন্তু একমত হয়নি, সেটা কিন্তু একটা বিরাট। বিএনপি কিন্তু একটা নিরঙ্কুশ দল বাংলাদেশে, সেটা তারা একত্রিত হয়নি। কিন্তু জামাত আবার টিআর বা মানে সমানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে আন্দোলন করছে। এই দুই পক্ষ যদি একত্রিত না হয়, যদি সম্মিলিতভাবে জাতীয় স্বার্থে যদি একমত পোষণ না করে, জাতীয় ঐক্যমত্য সাধিত না হয়, তাহলে পরে গোটা জাতির জন্য একটি দুর্ভোগ এবং দুর্যোগ অপেক্ষা করছে। সেটি না হোক সেই আশা করে আমার কথা শেষ করি। জি স্যার। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে এবং ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারকে। ওনারা আমাদের দেশের সম্পদ, ওনাদের কথা আরও শোনা প্রয়োজন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আগামী বৃহস্পতিবারে আমরা আবার এই অনুষ্ঠানে ফেরত আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।